কারণ সমুদ্রের পানিতে যে লবণ ও অন্যান্য আয়ন আছে তার সাথে জীবদেহের বিভিন্ন আয়নের মিল রয়েছে। আজকের পর্বে আমরা উদ্ভিদ ও পানির এই সম্পর্ক নিয়ে আলোচনা করব। প্রোটোপ্লাজমকে জীবদেহের ভৌত ভিত্তি বলা হয়। প্রোটোপ্লাজমের শতকরা 90% থাকে পানি, আর তাই পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। বোঝাই যাচ্ছে উদ্ভিদ দেহে পানির প্রয়োজনীয়তা অনেক বেশি। চলো উদ্ভিদ দেহে পানির প্রয়োজনীয় দিকগুলো জেনে নেই। পানি প্রোটোপ্লাজমকে সজীব রাখে এবং একে সংকোচন থেকে রক্ষা করে। প্রস্বেদন ও সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চালু রাখতে সাহায্য করে। বিভিন্ন বিপাকীয় বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের কোষ বৃদ্ধি ও চলনে সাহায্য করে। চলো জেনে নেই উদ্ভিদ কিভাবে পানি শোষণ করে। উদ্ভিদ ইমবাইবিশন, ব্যাপন এবং অভিস্রবণ এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে সম্মিলিতভাবে পানি শোষণ করে থাকে। আমরা বাসায় ছোলা বীজ ভেজালে কয়েক ঘন্টা পর দেখি যে বীজগুলো পানি শুষে স্ফীত হয়েছে। কলয়ের জাতীয় শুকনো বা অর্ধ শুকনো পদার্থ তরল পদার্থ শুষে নেয়। এজন্যই বীজগুলো পানি শুষে নিয়েছে। এটাই হলো ইমবাইবিশন প্রক্রিয়া। এবার ব্যাপন সম্পর্কে জানার আগে কিছু গুরুত্বপূর্ণ শব্দ জেনে নেই। যে সকল পদার্থ কোনো দ্রাবকে দ্রবীভূত হয়ে দ্রবণ প্রস্তুত করে তাকে দ্রব বলে। যেমন পানি চিনির দ্রবণে চিনি একটি দ্রব পদার্থ। আর যে পদার্থ অন্যান্য পদার্থকে দ্রবীভূত করতে পারে তাকে দ্রাবক বলে। যেমন পানি চিনির দ্রবণে পানি একটি দ্রাবক পদার্থ, কারণ পানি চিনিকে দ্রবীভূত করেছে। এবং দ্রব ও দ্রাবক পদার্থ একসাথে মেশালে যে মিশ্রণ তৈরি হয় তাকে দ্রবণ বলে। আমরা অনেক সময়ই দেখি ঘরের এক কোণে সেন্টের বোতলের মুখ খুলে রাখলে তা থেকে সেন্টের সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আবার তরল পানিতে কয়েক ফোঁটা তরল নীলের দ্রবণ মেশানো হলে তা কিছুক্ষণের মধ্যেই পুরো পানিকে নীল বর্ণে পরিণত করে। পুরো ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়া, পানি নীল বর্ণ ধারণ করা, এই সবগুলোর কারণ হচ্ছে ব্যাপন। এসব ঘটনা থেকে বোঝা যায় দ্রব্যের অণুগুলো তার অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়েছে, অর্থাৎ ব্যাপন ঘটেছে। আর একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো একটি পদার্থের বেশি ঘনত্ব বিশিষ্ট দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবকের ব্যাপিত হওয়ার যে প্রচ্ছন্ন ক্ষমতা তাকে ব্যাপন চাপ বলে। উদ্ভিদ এই প্রক্রিয়ায় এক কোষ থেকে অন্য কোষে পানি শোষণ করে থাকে। আর যখন কোনো দ্রবণে দ্রাবক ও দ্রবণের মাঝে ব্যাপন চাপের পার্থক্য দেখা যায় তাকে ব্যাপন চাপ ঘাটতি বলে। তোমরা কি খেয়াল করেছো শুকনো কিশমিশ পানিতে ভিজিয়ে রাখলে ফুলে টসটসে হয়ে যায়, আবার ঘন চিনির দ্রবণে রাখলে আগের মতো চুপসে যায়? কেন এমন হয় বলতে পারো? এর কারণ হলো অভিস্রবণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে দ্রাবক পদার্থ বৈষম্য ভেদ্য পর্দা ভেদ করে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয়। যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু চলাচল করতে পারে তাকে বৈষম্য ভেদ্য পর্দা বলে। আর দ্রাবক পদার্থের অধিকতর ঘন দ্রবণে প্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে ঘন দ্রবণের দিক থেকে যে চাপ প্রয়োগ করা হয় তাকে অভিস্রবণিক চাপ বলে। পানি পরিশোষণ প্রক্রিয়ার প্রথমে মূলদ্রমের পানিগ্রাহী কোষ প্রাচীর ইমবাইবিশন প্রক্রিয়ায় মাটির ফাঁকে ফাঁকে থাকা কৈশিক পানি শোষণ করে। এ সময় মূলদ্রম কোষ রসের অভিস্রবণিক চাপ সাধারণত মাটির পানির অভিস্রবণিক চাপের থেকে বেশি থাকে, ফলে ব্যাপন চাপ ঘাটতি থাকে এবং শোষণ চাপ বেড়ে যায়। কোষ প্রাচীর থেকে পানি তখন বৈষম্যভেদ্য পর্দা ভেদ করে মূলদ্রমের কোষে প্রবেশ করে। এ সময় মূলদ্রমের অভিস্রবণিক চাপ, শোষণ চাপ এবং ব্যাপন চাপ ঘাটতি কমে যায়, কিন্তু রস স্ফীতির চাপ বেড়ে যায়। তখন কর্টেক্সের অভিস্রবণিক চাপ, শোষণ চাপ এবং ব্যাপন চাপ ঘাটতি মূলদ্রমের কোষের চেয়ে বেশি হয়,
ফলে মূলরোম থেকে পানি ব্যাপন প্রক্রিয়ায় কর্টেক্সে প্রবেশ করে। এভাবে কোষ থেকে কোষান্তরে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি এন্ডোডার্মিস বা অন্তঃত্বক ভেদ করে পরিচক্র কোষে প্রবেশ করে। এরপর পানি পরিচক্র কোষ থেকে জাইলেম কোষে প্রবেশ করে। জাইলেম কোষের সাহায্যে পানি বিভিন্ন শাখা প্রশাখা হয়ে পাতায় পৌঁছায়। অধিকাংশ উদ্ভিদ পানির সাথে কিছু পরিমাণ খনিজ লবণ শোষণ করে। কিছু উদ্ভিদ মূলরোম দিয়ে পানি শোষণ করলেও মূলত মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলই লবণ শোষণের কাজ করে থাকে। উদ্ভিদের লবণ পরিশোষণ দুই ভাবে হয়, নিষ্ক্রিয় পরিশোষণ এবং সক্রিয় পরিশোষণ। যে লবণ পরিশোষণে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না তাকে নিষ্ক্রিয় পরিশোষণ বলে। এখানে শোষণ প্রক্রিয়া ঘনত্বের নতিমাত্রার দিকে ঘটে থাকে। নিষ্ক্রিয় পরিশোষণে উদ্ভিদের মূলরোম ইমবাইবিশন ও অভিস্রবণ প্রক্রিয়া অনুসরণ করে। যে শোষণ প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির প্রয়োজন হয় তাকে সক্রিয় শোষণ প্রক্রিয়া বলে। সক্রিয় পরিশোষণে শোষণ প্রক্রিয়া ঘনত্বের নতিমাত্রার দিকে ঘটে না। আজকের পর্বে আমরা ইমবাইবিশন, ব্যাপন, অভিস্রবণ, পানি ও খনিজ লবণ শোষণ সম্পর্কে জানলাম। আগামী পর্বে আমরা উদ্ভিদে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা উদ্ভিদ ও পানির সম্পর্ক নিয়ে জেনেছি। আজকের পর্বে আমরা উদ্ভিদের পরিবহন সম্পর্কে জানব। আমরা জানি আমাদের হৃৎপিণ্ড স্পন্দিত হয় এবং রক্তের সঞ্চালন ঘটে, আর রক্তের সাহায্যে দেহের বিভিন্ন অংশে খাবার পৌঁছে। কিন্তু গাছপালার ক্ষেত্রে কি ঘটে বলতো? গাছপালার নিজস্ব সিস্টেম আছে যাকে আমরা উদ্ভিদের পরিবহন টিস্যু সিস্টেম বলি। আর উদ্ভিদের এই পরিবহন টিস্যুর মাধ্যমে পানি ও খনিজ লবণ পাতায় পৌঁছায় এবং সেখানে খাদ্য প্রস্তুত হয়। আর এই প্রস্তুতকৃত খাদ্য পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদ দেহের সব জায়গাতে যায়। এই প্রক্রিয়াটি হলো উদ্ভিদের পরিবহন। উদ্ভিদের পরিবহনে দুই ধরনের টিস্যু ভূমিকা পালন করে থাকে, জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু। জাইলেম টিস্যু মূলরোম দ্বারা শোষিত পানি এবং খনিজ লবণ উদ্ভিদ দেহে ঊর্ধ্বমুখী সংবহনের মাধ্যমে পাতায় পরিবহন করে থাকে। জাইলেম টিস্যুর কোষীয় উপাদান চারটি: ট্রাকিড, ভ্যাসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু। আর ফ্লোয়েম টিস্যু পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদ দেহে বিভিন্ন অংশে পরিবহন করে থাকে। এক্ষেত্রে সাধারণত পরিবহনের দিক হয় নিম্নমুখী। ফ্লোয়েমের চারটি কোষীয় উপাদান থাকে: সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু। এর মধ্যে সিভনল, সঙ্গী কোষ এবং ফ্লোয়েম প্যারেনকাইমা খাদ্যরস পরিবহনে অংশ নেয়। এই তিনটির মধ্যে আবার সিভনল খাদ্য পরিবহনে প্রধান ভূমিকা রাখে। উদ্ভিদের জন্য পানি ও খনিজ লবণ এবং পাতায় প্রস্তুতকৃত খাদ্যের পরিবহন খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজে পানি ও খনিজ লবণের প্রয়োজনীয়তা অপরিহার্য। তাই পানি ও খনিজ লবণ বিক্রিয়াস্থলে পৌঁছাতে না পারলে খাদ্য প্রস্তুত সম্ভব না। আবার পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের দৈহিক বৃদ্ধির এবং বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই খাদ্য উদ্ভিদ দেহে পৌঁছাতে না পারলে মৃত্যু অবধারিত। আমরা জানি অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে পানি শোষণ করে। পাশাপাশি উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় খনিজ পুষ্টি শোষণ করে থাকে। তবে খনিজ পুষ্টি শোষণ পদ্ধতি ভিন্ন। এ পর্বে আমরা শুধু উদ্ভিদের পানি শোষণ পদ্ধতি সম্পর্কে জানব। কোষস্থ পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কোষরস বলা হয়। এই কোষরস জাইলেম টিস্যুর মাধ্যমে উদ্ভিদের শোষণ অঞ্চল থেকে বিপাকীয় অঞ্চলে উঠে আসে। একে বলা হয় উদ্ভিদের রস উত্তোলন বা কোষরস আরোহণ। এখন আমরা উদ্ভিদের কোষরস আরোহণ প্রক্রিয়া সম্পর্কে জানব। প্রথমে মূলরোম থেকে পানি ও খনিজ লবণ উদ্ভিদ দেহের ভেতরে প্রবেশ করে। পানি ও খনিজ লবণ একত্রে কোষরস হিসেবে বিভিন্ন প্রক্রিয়ার প্রভাবে ধীরে ধীরে উদ্ভিদের পাতায় পৌঁছায়। কোষরসের পরিবহনকে দুই ভাগে ভাগ করা যায়:
প্রথমে মাটিতে থাকা পানি ও খনিজ লবণগুলো মূলরোম থেকে মূলের পরিবহন টিস্যুতে পৌঁছানো। দ্বিতীয়ত, মূলের পরিবহন টিস্যু থেকে পাতায় পৌঁছানো। প্রথম ধাপে অভিস্রবণ, ব্যাপন এবং প্রশোধন প্রক্রিয়া পানি এবং খনিজ লবণ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলরোম দিয়ে শোষিত পানি ও খনিজ পদার্থ অভিস্রবণ প্রক্রিয়ায় মূলরোম থেকে পাশের কোষে যায়, ওই কোষ থেকে পুনরায় তার পাশের কোষে যায়। এভাবে কোষ থেকে কোষে পানি ও খনিজ লবণ চলতে চলতে একসময় পরিবহন টিস্যু জাইলেমে পৌঁছায়। এরপর পরিবহন টিস্যু জাইলেম থেকে পাতার মেসোফিল টিস্যুতে পৌঁছায়। সালোক সংশ্লেষণে উৎপন্ন পদার্থের পরিবহন সম্পর্কে জানার আগে সালোক সংশ্লেষণে কিভাবে খাদ্য তৈরি হয় সেটি সংক্ষেপে জেনে নিই। জাইলেম ভেসেলের মাধ্যমে পানি উদ্ভিদের মূল থেকে পাতায় পৌঁছে। পাতা উক্ত পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এরপর উৎপন্ন খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে চলে যায়। উদ্ভিদের প্রতিটি কোষ এই খাদ্য ব্যবহার করে বিপাকীয় ক্রিয়া এবং শারীরবৃত্তীয় ক্রিয়া চালায়। আর অবশিষ্ট খাদ্য উদ্ভিদের বিভিন্ন সঞ্চয়ী অঞ্চলে সঞ্চিত থাকে। উদ্ভিদের ফল ও বীজ ছাড়াও কাণ্ড যেমন গোলালু, মূল যেমন মিষ্টি আলু, গাজর এবং পাতাতেও যেমন ঘৃতকুমারী ইত্যাদি অংশে জমা থাকে। আমরা এখন সালোক সংশ্লেষণে উৎপন্ন খাদ্য কিভাবে উদ্ভিদ দেহে প্রবাহিত হয় সে সম্পর্কে জানব। আমরা আগে জেনেছি উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে সালোক সংশ্লেষণে উৎপন্ন খাদ্য পরিবাহিত হয়। পাতার মেসোফিল টিস্যুতে খাদ্য তৈরি হয়। খাদ্য তৈরির পর ফ্লোয়েমের সিগন্যালের মাধ্যমে প্রবাহিত হয়। সিগন্যাল এক ধরনের নিউক্লিয়াসবিহীন পাতলা প্রাচীরযুক্ত সজীব কোষ। লম্বালম্বিভাবে একটির সাথে অন্যটি যুক্ত হয়ে উদ্ভিদ দেহে জালের মতো গঠন তৈরি করে। দুটি কোষের মধ্যবর্তী অনুপ্রস্থ প্রাচীরটি স্থানে স্থানে বিলুপ্ত হয়ে চালনির মতো ছিদ্র তৈরি করে। এর ফলে খাদ্য সহজেই এক কোষ থেকে অন্য কোষে চলাচল করতে পারে। পাতায় তৈরিকৃত খাদ্য দ্রবণ আকারে সিগন্যালের মাধ্যমে নিচের দিকে অর্থাৎ শাখা প্রশাখা হয়ে কাণ্ডপথে মূলের অগ্রপ্রান্তে পৌঁছায়। শীতকালে এই সিগন্যালের ছিদ্রগুলোতে ক্যালোজ নামক রাসায়নিক পদার্থ জমা হয়ে রন্ধ্র ছোট হয় এবং খাদ্য চলাচলে বিঘ্ন ঘটে। গ্রীষ্মকালে ক্যালোজ গলে যায়, তাই খাদ্য চলাচল বেড়ে যায়। আজকের পর্বে আমরা উদ্ভিদের পরিবহন সম্পর্কে জানলাম। আগামী পর্বে আমরা প্রশোধন প্রক্রিয়া সম্পর্কে জানব। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা উদ্ভিদের পরিবহন সম্পর্কে জেনেছি। আজকের পর্বে প্রশোধন প্রক্রিয়া সম্পর্কে জানব। আমরা জানি উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে প্রয়োজনীয় পানি শোষণ করে। শোষিত পানির কিছু অংশ বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। অধিকাংশ পানি বাষ্পাকারে বের হয়ে যায়, আর পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়ার এই প্রক্রিয়াকে প্রশোধন বলে। এই কাজটি উদ্ভিদের বায়বীয় অঙ্গের কোন অংশের মাধ্যমে ঘটে তার উপর ভিত্তি করে প্রশোধন তিন প্রকার: পত্ররন্ধ্রীয় প্রশোধন, কিউটিকুলার প্রশোধন ও লেন্টিকুলার প্রশোধন। চলো বিভিন্ন ধরনের প্রশোধন সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। পত্ররন্ধ্রীয় প্রশোধন জানার আগে পত্ররন্ধ্র কি সেটা জানতে হবে। পত্ররন্ধ্র হলো একটি ছিদ্র যা দুটি রক্ষীকোষ দিয়ে ঢাকা থাকে। পত্ররন্ধ্র প্রধানত পাতার নিচের পৃষ্ঠে দেখা যায়। এছাড়া কচি কাণ্ডে, ফুলের বৃতি ও পাপড়িতেও অনেক পত্ররন্ধ্র থাকে। আর পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রশোধন হয় তাকে পত্ররন্ধ্রীয় প্রশোধন বলে। পত্ররন্ধ্রের মধ্যে দিয়েই বেশিরভাগ প্রশোধন ঘটে। উদ্ভিদের বহিত্বক, বিশেষ করে পাতার উপরে ও নিচে কিউটিনের আবরণ থাকে। এই আবরণকে কিউটিকল বলে। কিউটিকল ভেদ করে কিছু পানি বাষ্পাকারে বাইরে বের হয়ে যায়। এই প্রক্রিয়াই হলো কিউটিকুলার প্রশোধন। উদ্ভিদে গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে লেন্টিসেল নামক ছিদ্রের সৃষ্টি হয়। লেন্টিসেলের ভেতরের কোষগুলো আলাদাভাবে সজ্জিত থাকে এবং এর মাধ্যমে কিছু পানি বাইরে বের হয়ে যায়। একে লেন্টিকুলার প্রশোধন বলে। প্রশোধনের প্রভাবক সমূহকে দুই ভাগে ভাগ করা যায়: বাহ্যিক প্রভাবক সমূহ এবং অভ্যন্তরীণ প্রভাবক সমূহ। বাহ্যিক প্রভাবক সমূহের মধ্যে রয়েছে আলো, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা এবং বায়ু প্রবাহ। চলো এখন বাহ্যিক প্রভাবক সমূহ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। সূর্যের আলো স্বাভাবিকভাবেই বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে এবং তার ফলে বায়ুর আপেক্ষিক যে আর্দ্রতা তা হ্রাস পায় আর প্রশোধনের হার বেড়ে যায়।
আপেক্ষিক আর্দ্রতা বলতে বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বোঝায়। আপেক্ষিক আর্দ্রতা কম মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, তাই প্রশোধন প্রক্রিয়ায় বেশি বেশি জলীয় বাষ্প বাতাসে চলে যায়, ফলে প্রশোধন হার বৃদ্ধি পায়। আপেক্ষিক আর্দ্রতা কম হলে বায়ু অধিক জলীয় বাষ্প ধারণ করতে পারে, আর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে গেলে প্রশোধনের হার বেড়ে যায়। আবার আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেলে কোষাভ্যন্তর হতে নির্গত জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে গেলে প্রশোধনের হার কমে যায়। তাপের কম বেশির ফলে প্রশোধন হারেরও কম বেশি হয়ে থাকে। তাপ বিভিন্ন দিক হতে প্রশোধন প্রক্রিয়াকে প্রভাবিত করে থাকে। বাতাসের কারণে গাছের পাতা আন্দোলিত হয় এবং পত্ররন্ধ্রে চাপ পড়ে, তখন অধিক হারে জলীয় বাষ্প পত্ররন্ধ্র দিয়ে বের হয়, ফলে বায়ুর চাপ বৃদ্ধি পায় এবং প্রশোধনের হার কমে যায়। বায়ুর চাপ কমে গেলে বাষ্পীভবন প্রক্রিয়া বৃদ্ধি পায়, তখন প্রশোধন হার বৃদ্ধি পায়। বায়ু প্রবাহ আরো একভাবে প্রশোধন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। বায়ু প্রবাহ বেড়ে গেলে অধিক জলীয় বাষ্প ধারণকারী বায়ু দূরে সরে যায় এবং অপেক্ষাকৃত হালকা বায়ু উদ্ভিদের কাছাকাছি চলে আসে। তখন হালকা বায়ুতে জলীয় বাষ্প পাঠানোর জন্য প্রশোধন হার বৃদ্ধি পেতে পারে। অভ্যন্তরীণ প্রভাবক সমূহের মধ্যে রয়েছে পত্ররন্ধ্র, পত্রের সংখ্যা, পত্রফলকের আয়তন, পাতার গঠন এবং মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ প্রভৃতি। পত্ররন্ধ্রের সংখ্যা, আয়তন, গঠন এবং অবস্থানের উপর প্রশোধন হারের তারতম্য ঘটে। পাতার সংখ্যার উপর প্রশোধন নির্ভর করে। পাতার সংখ্যা বেশি হলে প্রশোধনের হার বেশি হবে, পাতার সংখ্যা কম হলে প্রশোধনের হার কম হবে। প্রশোধনের হার পাতার গঠনের উপর নির্ভরশীল। পাতলা কিউটিকল, পাতলা কোষ প্রাচীর, অধিক স্পঞ্জি টিস্যু ও উন্মুক্ত পত্ররন্ধ্র থাকলে প্রশোধন বেশি হয়ে থাকে। উদ্ভিদের পাতা, কাণ্ড সহ বায়বীয় অঙ্গের আয়তন বৃদ্ধি পেলে প্রশোধনের হার বেড়ে যায়। পানির পরিমাণ যদি বেশি হয় তাহলে প্রশোধনের হার বাড়ে এবং পানির পরিমাণ কম হলে প্রশোধন হার কমে। প্রশোধন উদ্ভিদের জন্য যেমন প্রয়োজনীয় তেমনি ক্ষতিকর করে। এজন্য বলা হয় প্রশোধন অতি প্রয়োজনীয় অমঙ্গল। অবশ্য ক্ষতির তুলনায় উদ্ভিদ লাভবানই বেশি হয়। মাটিতে পানির অভাব দেখা দিলে প্রশোধন উদ্ভিদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। উদ্ভিদ মাটি হতে যে পরিমাণ পানি শোষণ করে তার অধিক পরিমাণ প্রশোধনে বের হয়ে গেলে তার অন্তঃচাপ কমে যায়, ফলে গাছ নিস্তেজ হয়ে পড়ে, এমনকি গাছপালা মারাও যেতে পারে। প্রশোধন প্রক্রিয়ায় প্রয়োজনীয়তার বিভিন্ন বিষয়গুলো হলো পানি শোষণ, পানি ও খাদ্যরস উপরে উঠানো, লবণ পরিশোষণ, সকল কোষে পানি সরবরাহ করা। এছাড়াও আরো রয়েছে সালোক সংশ্লেষণ, পাতায় উপযুক্ত তাপ নিয়ন্ত্রণ এবং শক্তি নির্গমন। পাতায় প্রশোধনের ফলে বাহিকা নালীতে পানির যে টান পড়ে সেই টান মূলরম হতে পানি শোষণে সাহায্য করে থাকে। এই টানকে প্রশোধন টান বলে এবং এটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার অন্যতম একটি প্রভাবক। প্রশোধনের ফলে চারিদিক থেকে লবণ উদ্ভিদ মূলের কাছে আসে, তাই উদ্ভিদ সহজে লবণ পরিশোষণ করতে পারে। পাতা ও অন্যান্য অংশে পানি ও খাদ্য পৌঁছানো অপরিহার্য। পানিকে জাইলেম ভেসেলের মাধ্যমে মূল হতে কাণ্ড হয়ে পাতা পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। প্রতিটি জীবিত কোষে প্রতিনিয়ত বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া ঘটে থাকে, এর জন্য পানি প্রয়োজন। প্রশোধন প্রক্রিয়ার কারণে পানি সকল কোষে পৌঁছাতে পারে। সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরির জন্য পানির প্রয়োজন। সূর্যের আলো, পানি এবং কার্বন ডাই অক্সাইড মিলে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি তৈরি করে থাকে। বিভিন্ন কাজের জন্য পাতায় একটি উপযুক্ত তাপমাত্রা দরকার। প্রশোধন গাছকে অত্যধিক গরম হাওয়া থেকে রক্ষা করে। পাতা সূর্য হতে প্রচুর শক্তি শোষণ করে থাকে, এর এক ভাগ বিক্রিয়ার জন্য খরচ হয়ে থাকে। অধিকাংশ তাপ শক্তি প্রশোধনের মাধ্যমে বের হয়ে যায়। আজকের পর্বে আমরা প্রশোধন প্রক্রিয়া সম্পর্কে জানলাম। আগামী পর্বে মানবদেহের রক্ত সংবহন সম্পর্কে জানব। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা প্রশোধন প্রক্রিয়া সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা মানবদেহের রক্ত সংবহন সম্পর্কে জানব। আমরা যে খাবার খাই তা ক্ষুদ্রান্তে শোষিত হয়, তারপর রক্ত খাদ্যসারকে রক্তনালীর মাধ্যমে সর্বত্র সরবরাহ করে থাকে। আর যে তন্ত্রের মাধ্যমে রক্তের সরবরাহ ঘটে তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। রক্ত সংবহন তন্ত্র দুই প্রকার: মুক্ত সংবহন তন্ত্র এবং বন্ধ সংবহন তন্ত্র।
রক্ত প্রবাহ এর মধ্যে আবদ্ধ না থেকে দেহগহ্বর বা সিলম নামে ফাঁকা স্থানে মুক্ত অবস্থায় থাকে। এ ধরনের সংবহনতন্ত্রকে বলে মুক্ত সংবহনতন্ত্র। মানবদেহে রক্ত প্রবাহ শুধুমাত্র হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে, কখনো এর বাইরে আসে না। এ ধরনের সংবহনতন্ত্রকে বলে বন্ধ সংবহনতন্ত্র। বন্ধ সংবহনতন্ত্রের কিছু সুবিধা রয়েছে, তা হলো রক্ত সরাসরি দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছে। এখানে নালীগুলোর ব্যাসের পরিবর্তনের মাধ্যমে রক্তের প্রবাহ নিয়ন্ত্রিত হয়। আবার রক্ত বিভিন্ন অঙ্গে ভ্রমণ করে দ্রুত হৃৎপিণ্ডে ফিরে আসে। রক্ত হলো এক ধরনের তরল যোজক কণা, যা রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত। রক্ত মৃদু ক্ষারীয় হয়ে থাকে এবং এর পিএইচ 7.35 থেকে 7.45 হয়। এখন প্রশ্ন হলো, এই রক্তে কি কি উপাদান থাকে? রক্তরস ও রক্তকণিকা নিয়েই রক্ত গঠিত। রক্তের বর্ণহীন তরল অংশকে বলা হয় রক্তরস। রক্তের শতকরা 55 হলো রক্তরস। এই রক্তরসে পানির পরিমাণ 90 থেকে 92% এবং কঠিন পদার্থের পরিমাণ 8 থেকে 10%। রক্তরসে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদানও রয়েছে। তাছাড়াও রয়েছে দেহকে প্রতিরক্ষাকারী দ্রব্য, যেমন অ্যান্টিবডি। আরো রয়েছে খাদ্যসার, যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড ও চর্বিকণা। রক্তরসে আবার বিভিন্ন ধরনের প্রোটিন দেখা যায়। এছাড়াও সামান্য সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট ও অ্যামাইনো অ্যাসিড থাকে। রক্তে 3 ধরনের রক্তকণিকা থাকে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। রক্তে রক্তকণিকার পরিমাণ 45%। মানবদেহের লোহিত রক্তকণিকা দেখতে গোল চাকতির মতো, দ্বি-অবতল, লাল বর্ণের এবং এর নিউক্লিয়াস নেই। এই লোহিত রক্তকণিকার পরিমাণ এক এক বয়সে এক এক পরিমাণের হয়ে থাকে। প্রতি ঘন মিলিমিটারে ভ্রূণদেহে এর পরিমাণ 80 থেকে 90 লাখ। আবার শিশুদেহে এদের সংখ্যা 60 থেকে 70 লাখ। অন্যদিকে পূর্ণবয়স্ক পুরুষ দেহে 50 লাখ। আবার পূর্ণবয়স্ক স্ত্রী দেহে এর পরিমাণ 45 লাখ প্রায়। মানবদেহে লোহিত রক্তকণিকা অস্থিমজ্জার স্টেম কোষ থেকে তৈরি হয়। এগুলো সৃষ্টি হওয়াকে এরিথ্রোপয়েসিস বলে। এই রক্তকণিকা বেঁচে থাকতে পারে 120 দিন। অন্যদিকে লোহিত রক্তকণিকাগুলো যকৃৎ ও প্লীহায় গিয়ে ধ্বংস হয়। লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনে হিম নামক আয়রন ধারণকারী রঞ্জক ও গ্লোবিন নামক প্রোটিন নিয়ে গঠিত। এই হিম গ্রুপের জন্যই আমাদের রক্তের রং লাল হয়। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে তাকে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা বলে। আমাদের দেহে শ্বেত রক্তকণিকায় হিমোগ্লোবিন নেই এবং এতে বড় আকারের নিউক্লিয়াস রয়েছে। এই রক্তকণিকা 1 থেকে 15 দিন পর্যন্ত বেঁচে থাকে। গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমে দানার উপস্থিতি এবং অনুপস্থিতি অনুসারে শ্বেত রক্তকণিকাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়: অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন এবং গ্রানুলোসাইট বা দানাযুক্ত। অ্যাগ্রানুলোসাইট দানাবিহীন, স্বচ্ছ এবং বড় নিউক্লিয়াস যুক্ত। আকারের উপর ভিত্তি করে অ্যাগ্রানুলোসাইট শ্বেত রক্তকণিকা 2 ধরনের হয়: লিম্ফোসাইট এবং মোনোসাইট। লিম্ফোসাইট গুলো আকারে ছোট কিন্তু এদের নিউক্লিয়াস বড়। অন্যদিকে মোনোসাইট গুলো সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা কিন্তু এদের নিউক্লিয়াস ছোট। মজার ব্যাপার হলো, এই মোনোসাইট গুলো যখন রক্তনালী ভেদ করে টিস্যুতে চলে আসে তখন এর নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। গ্রানুলোসাইট বা দানাযুক্ত শ্বেত রক্তকণিকাগুলোকে তাদের নিউক্লিয়াসের আকৃতির ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়: নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। সবচেয়ে ক্ষুদ্রতম রক্তকণিকা হলো অনুচক্রিকা। এরা দেখতে গোল, দানাদার এবং এদের নিউক্লিয়াস নেই।
অণুচক্রিকাগুলো তৈরি হয় অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট কোষ থেকে। আমাদের দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে এর সংখ্যা 2.5 লাখ। এরা গড়ে 5 থেকে 10 দিন বেঁচে থাকে। এখন আমরা অণুচক্রিকা কিভাবে রক্ত জমাট বাঁধতে বা রক্ততঞ্চনে সাহায্য করে সে সম্পর্কে জানব। আমাদের দেহের কোথাও কেটে গেলে যে প্রক্রিয়ায় ওই স্থানের জালের মতো গঠন তৈরি করে রক্তপাত বন্ধ করে তাকে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা বা ব্লাড ক্লটিং বলে। যখন আমাদের দেহে কোনো অংশ কেটে যায় সেই স্থানে টিস্যু ক্ষতিগ্রস্ত হয় ও রক্ত বের হতে থাকে। কেটে যাওয়া অংশের অণুচক্রিকা ভেঙে থ্রোম্বোপ্লাস্টিন বের হয়। থ্রোম্বোপ্লাস্টিন রক্তের ক্যালসিয়াম আয়নের সাহায্যে রক্তরসের নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিন এনজাইমে রূপান্তরিত করে। সক্রিয় থ্রম্বিন রক্তরসের দ্রবণীয় প্রোটিন ফাইব্রিনোজেনকে অদ্রবণীয় সুতার মতো ফাইব্রিনে পরিণত করে। এভাবে তৈরি হয় অসংখ্য ফাইব্রিন। ফাইব্রিনগুলো একত্রিত হয়ে কেটে যাওয়া অংশে জালের মতো গঠন তৈরি করে এবং লোহিত রক্তকণিকা এতে আটকে যায়, যার কারণে রক্ত জমাট বাঁধে এবং রক্তপাত বন্ধ হয়। লোহিত রক্তকণিকা কোষে অক্সিহিমোগ্লোবিন রূপে অক্সিজেন পরিবহন করে। রক্তকোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাসের বায়ুর সাহায্যে দেহের বাইরে বের করে দেয়। রক্তরস গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড ও চর্বিকণা ইত্যাদি কোষে সরবরাহ করে। রক্ত দেহের তাপের সমতা রক্ষা করে। আবার রক্ত দেহের সকল দূষিত ও বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়। হরমোন সরাসরি রক্তে মিশে নির্দিষ্ট কোষে যায় এবং বিভিন্ন জৈবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শ্বেত রক্তকণিকা ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় মূলত নিউট্রোফিল এবং মনোসাইট সক্রিয় ভূমিকা পালন করে। অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং দেহের রক্তক্ষরণ বন্ধ করে। আজকের পর্বে আমরা মানবদেহের রক্ত সংবহন সম্পর্কে জানলাম। আগামী পর্বে আমরা রক্তের গ্রুপ ও রক্তদান সম্পর্কে জানব। গত পর্বে আমরা মানবদেহের রক্ত সংবহন সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা রক্তের গ্রুপ ও রক্তদান সম্পর্কে জানব। আমরা সবাই করোনা ভাইরাসের নাম শুনেছি। এই করোনা ভাইরাসই হলো এক ধরনের অ্যান্টিজেন যা শরীরে প্রবেশ করে রোগ সৃষ্টি করে। অ্যান্টিজেন হলো ভাইরাস, ব্যাকটেরিয়া বা এদের থেকে নিঃসৃত প্রোটিনধর্মী বিষাক্ত পদার্থ যা আমাদের দেহের জন্য অপরিচিত এবং দেহকে একটি নির্দিষ্ট অ্যান্টিবডি উৎপাদনে উদ্দীপ্ত করে। আর এই ভাইরাসের মোকাবেলার কথা উঠলেই আমাদের সামনে ভেসে আসে ভ্যাকসিনের নাম। ভ্যাকসিন কি? ভ্যাকসিন এই বহিরাগত জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা প্রদান করার জন্য অ্যান্টিবডি তৈরি করতে কোষকে এখন ব্লাড গ্রুপ সম্পর্কে জেনে নিই। আমরা জানি রক্তে লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে 2 ধরনের অ্যান্টিজেন থাকে এবং রক্তরসে 2 ধরনের অ্যান্টিবডি থাকে। এই সকল অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির উপর নির্ভর করে রক্তের শ্রেণীবিন্যাসকে ব্লাড গ্রুপ বলে। 1901 সালে আমেরিকান জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার সর্বপ্রথম মানুষের রক্তের শ্রেণীবিন্যাস করেন। তোমরা অনেকেই হয়তো জানো কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিন 14 জুনকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয়। অ্যান্টিজেনের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের যে শ্রেণীবিন্যাস করেন তা এবিও ব্লাড গ্রুপ নামে পরিচিত। মানুষের রক্তে এ ও বি 2 ধরনের অ্যান্টিজেন থাকে। একই সাথে 2 প্রকারের অ্যান্টিবডিও রয়েছে। এদের অ্যান্টি এ ও অ্যান্টি বি বলে। রক্তে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি উপস্থিতির ভিত্তিতে মানুষের রক্তকে 4 ভাগে ভাগ করা হয়েছে: এ, বি, এবি এবং ও। চলো একটি চার্টের সাহায্যে এবিও ব্লাড গ্রুপের বৈশিষ্ট্য জেনে নিই।
বি অ্যান্টিবডি সমৃদ্ধ কোনো ব্যক্তির রক্তে যদি কোনোভাবে বি অ্যান্টিজেন সমৃদ্ধ রক্ত দেয়া হয়, তাহলে বি অ্যান্টিজেনের বিরুদ্ধে বি অ্যান্টিবডির রিঅ্যাকশনের ফলে রক্ত জমাট বেঁধে যাবে। একই কারণে এ অ্যান্টিবডি সম্পন্ন কোনো ব্যক্তিকে এ অ্যান্টিজেন সমৃদ্ধ রক্ত দেয়া যাবে না। এবি গ্রুপে কোনো অ্যান্টিবডি না থাকার ফলে এরা সব ব্লাড গ্রুপ থেকে রক্ত গ্রহণ করে। এজন্য একে সার্বজনীন গ্রহীতা বলা হয়। আবার ও গ্রুপে এ ও বি কোনো ধরনের অ্যান্টিজেন না থাকায় এটি সব গ্রুপকে রক্তদান করতে পারে। এজন্য একে সার্বজনীন দাতাও বলা হয়। তবে ও গ্রুপের রক্ত সবাই গ্রহণ করতে পারলেও ও গ্রুপধারী ব্যক্তি শুধু অন্য ও গ্রুপধারী ব্যক্তির কাছ থেকেই রক্ত গ্রহণ করতে পারে। রেসাস বানরের রক্ত নিয়ে গবেষণাকালে ল্যান্ডস্টেইনার এবং উইনার 1940 খ্রিস্টাব্দে একটি অ্যান্টিজেন আবিষ্কার করেন। রেসাস বানরের নামানুসারে এই অ্যান্টিজেনকে রেসাস ফ্যাক্টর বা সংক্ষেপে RH ফ্যাক্টর নামে অভিহিত করেন। RH অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি বিবেচনা করে মানুষের রক্তকে দুই ভাগে ভাগ করা হয়েছে, RH পজিটিভ ও RH নেগেটিভ। RH ফ্যাক্টরের উপস্থিতির জন্য মানবদেহে দুই ধরনের জটিলতা দেখা যায়: রক্ত সঞ্চালনের জটিলতা ও গর্ভধারণজনিত জটিলতা। কোনো মানুষের দেহে স্বাভাবিকভাবে RH অ্যান্টিবডি থাকে না, তবে একজন RH পজিটিভ ব্যক্তির রক্ত কোনো কারণে RH নেগেটিভ মানুষের দেহে প্রবেশ করলে RH অ্যান্টিবডি উৎপন্ন হয়। এই অ্যান্টিবডিকে অ্যান্টি RH ফ্যাক্টর বলে। প্রথমবার রক্ত গ্রহণে কোনো প্রতিক্রিয়া প্রকাশ না করলেও দ্বিতীয়বার যদি RH পজিটিভ রক্ত তার দেহে প্রবেশ করানো হয়, সেক্ষেত্রে অ্যান্টি RH ফ্যাক্টরটি দাতার লোহিত রক্তকণিকাগুলোকে জমাট বাঁধিয়ে ফেলে, ফলে রক্তগ্রহীতার মৃত্যু ঘটতে পারে। শিশু জন্মের ক্ষেত্রে RH ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোদিন RH পজিটিভ রক্ত গ্রহণ না করলেও একজন RH নেগেটিভ মহিলা যদি RH পজিটিভ পুরুষকে বিয়ে করে এবং RH পজিটিভ সন্তান গর্ভে ধারণ করে, তবে ওই মহিলার দেহে RH অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। তবে প্রথমবার গর্ভধারণকালে RH অ্যান্টিবডি যথেষ্ট পরিমাণে উৎপাদিত না হওয়ায় শিশুর কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু পরবর্তীতে RH নেগেটিভ সন্তান ধারণকালে মায়ের প্লাজমায় উৎপাদিত RH অ্যান্টিবডি প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণের দেহে প্রবেশ করে, লোহিত রক্তকণিকাগুলোকে নষ্ট করে দেয়, যার ফলে গর্ভপাত ঘটে। ভ্রূণদেহের লোহিত রক্তকণিকার এরূপ ভাঙনকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলা হয়। রক্তদান হলো প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্ত দেবার প্রক্রিয়া। কোনো ব্যক্তির শিরার মধ্য দিয়ে বাইরে থেকে অন্যের রক্ত প্রবেশ করানোর প্রক্রিয়াকে রক্ত সঞ্চালন বলে। রক্তদান একটি মহৎ কাজ। রক্তদানে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতাও আছে। মানুষ সামাজিক জীব, সেই হিসেবে মানুষের একে অপরের প্রতি রয়েছে কিছু সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা, আর এর মধ্যে স্বেচ্ছায় রক্তদান অন্যতম। আকস্মিক দুর্ঘটনা, অসুস্থতা ইত্যাদি নানা কারণে মানুষের রক্তের প্রয়োজন হয়। এরূপ জরুরি পরিস্থিতিতে মানুষের সাহায্যের প্রয়োজন হয়। তখন অন্য ব্যক্তির কাছ থেকে রক্ত সংগ্রহ করে ওই অবস্থার মোকাবেলা করা হয়। এভাবে একজনের রক্তের মাধ্যমে আরেকজন মানুষের প্রাণ বেঁচে যায়। তবে কোনো অবস্থাতেই রোগীর রক্তের গ্রুপ ও প্রকৃতি পরীক্ষা না করে এক রোগীর দেহে অন্য কারো রক্ত প্রবেশ করানো উচিত নয়। ব্যতিক্রম হলে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। আজকের পর্বে আমরা রক্তের গ্রুপ ও রক্তদান সম্পর্কে জানলাম। আগামী পর্বে হৃৎপিণ্ডের গঠন ও কাজ সম্পর্কে জানব। রক্তদান সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা হৃৎপিণ্ডের গঠন ও কাজ সম্পর্কে জানব। তোমরা কি জানো আমাদের হৃৎপিণ্ডের হৃদস্পন্দন মায়ের গর্ভে 6 সপ্তাহ থেকে শুরু হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত অনবরত চলতে থাকে। আমাদের শরীরের যাবতীয় সকল জৈবিক কাজ সম্পন্ন করার জন্য প্রতিটি কোষে রক্তের সরবরাহ করা অত্যন্ত জরুরি, আর এই গুরুত্বপূর্ণ কাজটি হৃৎপিণ্ডের স্পন্দনের মাধ্যমে হয়ে থাকে। হৃৎপিণ্ডের রক্তের সরবরাহ পদ্ধতি জানার আগে এর গঠন সম্পর্কে জানা যাক। হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে 2 ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ। এটি হৃৎপেশী নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত এবং এটি পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। হৃৎপিণ্ডের প্রাচীরে 3টি স্তর থাকে: বহিস্তর বা এপিকার্ডিয়াম, মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম এবং অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। সবচেয়ে বাইরের স্তরটি হল এপিকার্ডিয়াম।
এটি মূলত যোজক কলা দ্বারা গঠিত এবং আবরণী কলা দিয়ে আবৃত থাকে। এর মাঝের স্তরটি হল মায়োকার্ডিয়াম। এটি শক্ত অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। হৃৎপিণ্ডের সবচেয়ে ভিতরের স্তর হল এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম দ্বারা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো আবৃত থাকে। আমাদের হৃৎপিণ্ড আবার কতগুলো প্রকোষ্ঠ নিয়ে গঠিত। আমাদের হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ রয়েছে: ডান অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, বাম অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ, ডান ভেন্ট্রিকল বা ডান নিলয় এবং বাম ভেন্ট্রিকল বা বাম নিলয়। উপরে যেই দুটি প্রকোষ্ঠ রয়েছে তার ডান দিকের অংশকে ডান অলিন্দ এবং বাম দিকের অংশকে বাম অলিন্দ বলে। নিচের দুটি প্রকোষ্ঠের ডান দিকের অংশকে ডান নিলয় ও বাম দিকের প্রকোষ্ঠকে বাম নিলয় বলে। অলিন্দের প্রাচীরের তুলনায় নিলয়ের প্রাচীর বেশ পুরু হয়ে থাকে। তোমরা কি বলতে পারবে কেন এরকম হয়? অলিন্দের প্রাচীরের পেশিগুলো সংকোচনের মাধ্যমে নিলয়ে রক্ত পাঠায়। এক্ষেত্রে অলিন্দ আর নিলয় খুব কাছাকাছি অবস্থান করে বলে খুব বেশি শক্তি প্রয়োগের প্রয়োজন হয় না। অন্যদিকে নিলয়ের প্রাচীরের সংকোচনের ফলে ফুসফুসে এবং সারা দেহে রক্ত সরবরাহ করা হয়। ফলে নিলয়ের সংকোচনের সময় বেশ শক্তি প্রয়োগের প্রয়োজন পড়ে। তাই নিলয়ের প্রাচীর অলিন্দের প্রাচীরের তুলনায় বেশি পুরু হয়। ডান ও বাম অলিন্দ দুটির মাঝে একটি পর্দা থাকে যাকে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম বা আন্ত অলিন্দ পর্দা বলে। আবার ডান ও বাম নিলয়ের মাঝে একটি পর্দা থাকে যাকে ইন্টারভেন্ট্রিকিউলার সেপ্টাম বা আন্তঃনিলয় পর্দা বলে। চলো এখন তাহলে হৃৎপিণ্ডের কপাটিকাগুলো সম্পর্কে জেনে নিই। ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে যে কপাটিকা থাকে তাকে ট্রাইকাসপিড কপাটিকা বলে। বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে যে কপাটিকা থাকে তাকে বাইকাসপিড কপাটিকা বলে। ডান নিলয় থেকে বের হওয়া ফুসফুসীয় ধমনী মুখে যে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে তাকে পালমোনারি কপাটিকা বলা হয়। আবার বাম নিলয় থেকে বের হওয়া মহাধমনীর মুখে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে তাকে অ্যাওর্টিক কপাটিকা বলে। হৃৎপিণ্ডের এই কপাটিকাগুলো শুধু সামনের দিকেই খুলতে পারে, ফলে রক্ত পেছনের দিকে ফিরে আসে না। হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে তো জানলাম। এবার আমরা দেখব কিভাবে সংকোচন ও প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ড সারা শরীরে রক্ত সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন গ্যাসের বিনিময় ঘটায়। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের যখন সংকোচন হয় তখন তাকে বলা হয় সিস্টল, এবং প্রকোষ্ঠের প্রসারণ হলে তাকে বলা হয় ডায়াস্টল। এভাবে হৃৎপিণ্ডের একবার সংকোচন ও একবার প্রসারণকে আমরা একসাথে হৃদস্পন্দন বা হার্টবিট বলি। একটি হৃদস্পন্দন সম্পূর্ণ করতে যেভাবে প্রসারণ ও সংকোচনের নিয়ম অনুসারে একবার রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে ও বের হয়ে যায় তাকে হৃদচক্র বলে। হৃদচক্রকে 4টি ধাপে ভাগ করা হয়: অলিন্দের প্রসারণ, অলিন্দের সংকোচন, নিলয়ের সংকোচন ও নিলয়ের প্রসারণ। অলিন্দ দুটি প্রসারিত হলে দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে। ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। ঠিক একই সময়ে ফুসফুসীয় শিরার বা পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। অলিন্দ দ্বয়ের সংকোচনের ফলে নিলয় দ্বয়ের পেশি প্রসারিত হয়, ফলে ডান অলিন্দ নিলয়ের ছিদ্রপথের ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়। ঠিক একই সময়ে বাম অলিন্দ ও বাম নিলয়ের মধ্যকার বাইকাসপিড কপাটিকা খুলে যায়। তখন ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করে এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। আবার যখন নিলয়দ্বয় সংকুচিত হয় তখন বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হওয়ার সাথে সাথে সেমিলুনার কপাটিকাগুলো খুলে যায়। ঠিক তখনই ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে, আর বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। নিলয়ের সংকোচনের পরপরই নিলয়ের প্রসারণ শুরু হয়। নিলয়ের প্রসারণের কারণে নিলয় দুটির ভিতরের চাপ কমতে থাকে। এ অবস্থায় ফুসফুসীয় ধমনীতে প্রবেশকৃত রক্ত পুনরায় নিলয়ে ফিরে আসতে চায়, কিন্তু ফুসফুসীয় ধমনীর অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বন্ধ হওয়ায় রক্ত পুনরায় ডান নিলয়ে ফিরে আসতে পারে না এবং মহাধমনীতে প্রবেশকৃত রক্ত অ্যাওর্টিক কপাটিকা বন্ধ থাকায় বাম নিলয়ে ফিরে আসতে পারে না। এভাবে
হৃৎপিণ্ডে পর্যায়ক্রমে সংকোচন ও প্রসারণের ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকে। হৃৎপিণ্ড রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ। এর সাহায্যেই সংবহন তন্ত্রে রক্ত প্রবাহ সচল থাকে। মানব হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠে সম্পূর্ণভাবে বিভক্ত থাকায় এখানে অক্সিজেনযুক্ত ও অক্সিজেনবিহীন রক্তের সংমিশ্রণ ঘটে না। তাহলে আজকের পর্বে আমরা হৃৎপিণ্ডের গঠন ও কাজ সম্পর্কে জানলাম। আগামী পর্বে আমরা রক্তবাহিকা সম্পর্কে জানব। গত পর্বে আমরা হৃৎপিণ্ডের গঠন ও কাজ সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা রক্তবাহিকা সম্পর্কে জানব। তোমরা হয়তো দেখে থাকবে বাসাবাড়িতে ট্যাঙ্কের সাহায্যে প্রত্যেক ফ্লোরে পানি সরবরাহ করা হয়। কিন্তু তোমরা কি জানো আমাদের শরীরেও এমন অঙ্গ আছে যাদের সাহায্যে এরূপ কাজ হয়? সে অঙ্গটির নাম হলো হৃৎপিণ্ড। বাসাবাড়িতে যেমন একটি পাইপের সাহায্যে নিচ থেকে পানি ট্যাঙ্কে আসে এবং আরেকটি পাইপ দিয়েই আবার প্রত্যেক ফ্লোরে পানি যায়, তেমনি আমাদের হৃৎপিণ্ড থেকেও কতগুলো নালীর মধ্য দিয়ে রক্ত হৃৎপিণ্ডে আসে, আবার অন্য নালী দিয়ে নির্দিষ্ট কোষে পৌঁছায়। আর এই রক্তবাহিত নালীগুলোকে বলে রক্তবাহিকা বা রক্তনালী। এসব নালী পথে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে রক্ত বাহিত হয় এবং দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে। গঠন, আকৃতি এবং কাজের ভিত্তিতে রক্তবাহিকা বা রক্তনালী 3 প্রকার: ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। ধমনীর উৎপত্তি স্থল হল হৃৎপিণ্ড। এসব রক্তনালীর মাধ্যমে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয়, অর্থাৎ রক্তের গতির দিক সাধারণত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন দিকে। তাহলে বলা যায় যেসব রক্তনালীর মাধ্যমে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয় তাকে ধমনী বলে। এই নালীগুলোর ভেতরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে বলে একে টাটকা লাল দেখায়। তবে ফুসফুসীয় ধমনী এর ব্যতিক্রম। এই ব্যতিক্রমধর্মী ধমনী হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে নিয়ে যায়। ধমনীর প্রাচীর 3টি স্তরে গঠিত। স্তরগুলো হলো টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া এবং টিউনিকা ইন্টারনা। তন্তুময় যোজক কলা দিয়ে গঠিত টিউনিকা এক্সটার্না এটি সব থেকে বাইরের স্তর। বৃত্তাকার অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত মাঝের স্তরটি হলো টিউনিকা মিডিয়া। আর ধমনীর সব থেকে ভিতরের স্তরটি হলো টিউনিকা ইন্টারনা, যা সরল আবরণী কলা দিয়ে গঠিত। ধমনীর কিছু গঠন বৈশিষ্ট্য আছে, যেমন ধমনীর প্রাচীর পুরু ও স্থিতিস্থাপক। ধমনীতে কপাটিকা থাকে না। এর সরু নালী পথটিকে লুমেন বলে। ধমনী গাত্র সংকুচিত ও প্রসারিত হয়। হৃৎপিণ্ডের প্রত্যেক সংকোচনের ফলে দেহের ছোট বড় সব ধমনীতে রক্ত তরঙ্গের ন্যায় প্রবাহিত হয়। এতে ধমনী গাত্র সংকুচিত ও প্রসারিত হয়। একে নাড়ী স্পন্দন বলে। চলো এখন শিরা সম্পর্কে জেনে নিই। শিরার উৎপত্তি স্থল হলো কৈশিক জালিকায়। শিরাগুলো সাধারণত কৈশিক নালী থেকে শুরু হয়ে সূক্ষ্ম শিরা, উপশিরা, শিরা এবং মহাশিরায় পরিণত হয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে। এসব রক্তনালীর মাধ্যমে সাধারণত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে আসে, অর্থাৎ রক্তের গতির দিক সাধারণত দেহের বিভিন্ন দিক থেকে হৃৎপিণ্ডের দিকে। তাহলে আমরা বলতে পারি যে সকল রক্তনালী দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ হতে হৃৎপিণ্ডে প্রবেশ করে তাদের শিরা বলা হয়। এই নালীগুলোর ভেতরে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে বলে নীল রঙের দেখায়। তবে ফুসফুসীয় শিরা এর ব্যতিক্রম। এটি ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। ধমনীর প্রাচীরের মতো শিরার প্রাচীরও 3টি স্তরে গঠিত: টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া এবং টিউনিকা ইন্টারনা। ধমনীর ন্যায় শিরারও কিছু গঠন বৈশিষ্ট্য আছে, যেমন শিরার প্রাচীর ধমনীর প্রাচীর অপেক্ষা কম পুরু এবং কম স্থিতিস্থাপক। শিরায় কপাটিকা থাকে। এর নালীপথ একটু চওড়া হয়ে লুমেন সৃষ্টি করে। আমাদের শরীরে টিস্যু কোষে চুলের মতো অতি সূক্ষ্ম যে রক্তনালী দেখা যায় তাকে কৈশিক জালিকা বা কৈশিক নালী বলে। এগুলো একদিকে ক্ষুদ্রতম ধমনী এবং অন্যদিকে ক্ষুদ্রতম শিরার মধ্যে সংযোগ স্থাপন করে।
ফলে ধমনী শাখা প্রশাখায় বিভক্ত হয়ে ক্রমে ক্রমে সূক্ষ্ম হতে সূক্ষ্মতর কৈশিক নালীতে পরিণত হয় এবং প্রত্যেকটি কোষকে পরিবেষ্টন করে রাখে। কৈশিক নালীর প্রাচীর অত্যন্ত পাতলা হয়, ফলে এই পাতলা প্রাচীর ভেদ করে রক্তে দ্রবীভূত সব বস্তু ব্যাপন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে। হৃৎপিণ্ড, বিভিন্ন ধমনী, শিরা এবং কৈশিক জালিকা মিলে এভাবে তৈরি হয় আমাদের দেহের রক্ত সংবহন তন্ত্র, যা ক্রমাগত ফুসফুস থেকে অক্সিজেন সংগ্রহ করে রক্তের মাধ্যমে সারা দেহের সকল কোষে অক্সিজেন সহ বিভিন্ন প্রয়োজনীয় উপাদান পৌঁছে দিচ্ছে। আবার বিভিন্ন কোষে বিপাকীয় প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড শিরার মাধ্যমে হৃৎপিণ্ড হয়ে ফুসফুসের মাধ্যমে দেহের বাইরে বের করে দিচ্ছে। আজকের পর্বে আমরা রক্তবাহিকা সমূহ যেমন ধমনী, শিরা এবং কৈশিক জালিকা সম্পর্কে জানলাম। আগামী পর্বে আমরা রক্তচাপ ও কোলেস্টেরল সম্পর্কে জানব। আজকের পর্বে আমরা রক্তচাপ ও কোলেস্টেরল সম্পর্কে জানব। আমরা আমাদের দৈনন্দিন জীবনে রক্তচাপ বা ব্লাড প্রেশার শব্দটি হরহামেশাই শুনে থাকি। তাহলে প্রথমেই জেনে নিই রক্তচাপ আসলে কি। আগেই জেনেছি যে হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন রক্ত ধমনীর মধ্য দিয়ে সারা দেহে প্রবাহিত হয়। রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনীর প্রাচীর বা দেয়ালে চাপের সৃষ্টি করে, তাকেই রক্তচাপ বলে। রক্ত সাধারণত ধমনীর প্রাচীরে দুই রকমের চাপ প্রয়োগ করে, সিস্টলিক চাপ আর ডায়াস্টলিক চাপ। হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় সেই অবস্থায় রক্ত ধমনীর প্রাচীরে যে চাপ প্রয়োগ করে তাকে সিস্টলিক চাপ বলে। এই সংকোচনের সময় রক্তচাপ সর্বাধিক হয়ে থাকে। আবার হৃৎপিণ্ড যখন প্রসারিত অবস্থায় থাকে তখন রক্ত ধমনীর প্রাচীরে যে চাপ প্রয়োগ করে তাই ডায়াস্টলিক চাপ। এই প্রসারিত অবস্থায় রক্তচাপ সবচেয়ে কম থাকে। রক্তের আদর্শ চাপ কত তা কি তুমি জানো? চিকিৎসকদের মতে পরিণত বয়সের একজন সুস্থ স্বাভাবিক মানুষের আদর্শ রক্তচাপ 120 বা 80 মিলিমিটার পারদ। দুইটি সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়, একটি হলো উচ্চমান, অপরটি হলো নিম্নমান। উচ্চমানটি হলো সিস্টলিক চাপ, এর আদর্শ মান 120 মিলিমিটার পারদ বা তার চেয়ে কিছু কম। আবার নিম্নমানটি হলো ডায়াস্টলিক চাপ, এর আদর্শ মান 80 মিলিমিটার পারদ বা তার চেয়ে কিছু নিচে। এই ডায়াস্টলিক চাপ হৃৎপিণ্ডের দুইটি বিটের মাঝামাঝি সময়ে রক্তনালিকাতে সৃষ্টি হয়। সিস্টলিক এবং ডায়াস্টলিক চাপের পার্থক্যকে পালস বা ধমনীঘাত বা নাড়িঘাত চাপ বলে। তুমি খুব সহজেই কোনো যন্ত্র ছাড়াই হাতের কবজিতে হালকা করে চাপ দিয়ে ধরে এই চাপ নির্ণয় করতে পারো। সাধারণ সুস্থ মানুষের কবজিতে পালসের মান প্রতি মিনিটে 60 থেকে 100। স্ফিগমোম্যানোমিটার নামক একটি যন্ত্র আছে যার সাহায্যে সিস্টলিক চাপ ও ডায়াস্টলিক চাপ পরিমাপের মাধ্যমেও রক্তচাপ নির্ণয় করা যায়। সিস্টলিক চাপ 120 মিলিমিটার পারদের বেশি এবং ডায়াস্টলিক চাপ 80 মিলিমিটার পারদের চেয়ে বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ হিসেবে গণ্য করা হয়। যদি বাবা অথবা মায়ের উচ্চ রক্তচাপ থেকে থাকে তবে তা সন্তানের হতে পারে। এছাড়াও যদি পরিবারের পূর্ব ইতিহাসে কোনো সদস্যের ডায়াবেটিস অথবা কোলেস্টেরল থেকে থাকে তাহলেও ঝুঁকি থাকে। অধিক পরিমাণে স্নায়বিক চাপে ভোগেন যারা, তাদের উচ্চ রক্তচাপ হতে পারে। ধূমপায়ী ব্যক্তিদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেহের ওজন বেড়ে গেলে কিছু খাদ্যাভ্যাসের কারণে, যেমন খাদ্যে লবণ ও চর্বি জাতীয় খাবারের পরিমাণ বেশি থাকলে উচ্চ রক্তচাপ হয়। সন্তান জন্ম দেওয়ার সময় মায়ের খিঁচুনি রোগ হলেও উচ্চ রক্তচাপ হয়। তুমি জেনে অবাক হবে যে 50% ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের কোনো পূর্ব লক্ষণ দেখা যায় না। উচ্চ রক্তচাপের প্রাথমিক লক্ষণ হলো মাথা ব্যথা। উচ্চ রক্তচাপের ফলে বিশেষ করে মাথার পেছনে ব্যথা অনুভব হয়। এছাড়াও রোগীর মাথা ঘোরাতে পারে, ঘাড় ব্যথা করে, বুক ধড়ফড় করে। উচ্চচাপে রোগীর ভালো ঘুম হয় না, এরা অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠে। হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম এবং প্রধান কারণ হলো উচ্চ রক্তচাপ। রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে তা মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হতে পারে।
কিছু সাধারণ পদক্ষেপই পারে একজন ব্যক্তির উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং রোগীকে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে রক্ষা করতে। প্রথমে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস। প্রচুর টাটকা ফল ও সবজি খাওয়ার অভ্যেস গড়ে তোলা, চর্বি জাতীয় খাবার বাদ দেয়া, কাঁচা লবণ পরিহার করা, ওজন নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করা, ধূমপান ত্যাগ করা, রক্তচাপ খুব বেশি হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা। কোলেস্টেরল উচ্চ শ্রেণীর প্রাণীর কোষের গুরুত্বপূর্ণ উপাদান, যা রক্তে লিপোপ্রোটিন হিসেবে থাকে। মানুষের রক্তে 3 ধরনের লিপোপ্রোটিন দেখতে পাওয়া যায়। প্রথমটি এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন। এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়, তাই একে আমরা খারাপ কোলেস্টেরলও বলে থাকি। ব্যক্তিভেদে রক্তে প্রায় 70% লো ডেনসিটি লিপোপ্রোটিন থাকে। দ্বিতীয়টি হলো এইচডিএল বা হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এই কোলেস্টেরলটি হৃদরোগের ঝুঁকি কমায়, তাই একে আমরা ভালো কোলেস্টেরলও বলে থাকি। 3 নম্বর যে কোলেস্টেরলটি রয়েছে সেটি হলো ট্রাইগ্লিসারাইড। এই কোলেস্টেরল চর্বি হিসেবে রক্তের প্লাজমায় অবস্থান করে। এটি খাবারের প্রাণীজ চর্বি বা কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়। রক্তে কোলেস্টেরলের আদর্শ মান ছক থেকে দেখে নাও। অধিক পরিমাণে যেসব খাবারে কোলেস্টেরল থাকে সেগুলো হলো মাখন, চিংড়ি, ঝিনুক, গবাদি পশুর যকৃৎ, ডিম, বিশেষ করে ডিমের কুসুম। আমাদের দেহের নানা শারীরবৃত্তীয় কাজে কোলেস্টেরল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষ প্রাচীর গঠন ও রক্ষণাবেক্ষণের কাজ করে। কোষে বিভিন্ন দ্রব্যাদি প্রবেশ নিয়ন্ত্রণ করে। কোলেস্টেরল জনন হরমোন অ্যান্ড্রোজেন ও ইস্ট্রোজেন তৈরিতে সহায়তা করে। কোলেস্টেরল পিত্তরস তৈরির অন্যতম উপাদান। চামড়ায় থাকা কোলেস্টেরল সূর্যালোকের উপস্থিতিতে ভিটামিন ডি উৎপন্ন করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে, স্নায়ুর কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলেও স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে তা চর্বি হিসেবে হৃৎপিণ্ডের করোনারি ধমনীর গায়ে জমা হয়। এই চর্বি রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে হৃৎপিণ্ড ও রক্ত সংবহনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। রক্ত প্রবাহ কম হলে হৃৎপিণ্ডে পর্যাপ্ত অক্সিজেন ও খাদ্যসার পৌঁছাতে পারে না। পর্যাপ্ত রক্তের অভাবে বুকে ব্যথা হয় এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। আগেই জেনেছি কোলেস্টেরল পিত্তরসের অন্যতম উপাদান, কিন্তু পিত্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে এটি পিত্তথলির তলানিতে জমে পিত্তপাথর সৃষ্টি করে। আশা করি আজকের আলোচনা থেকে রক্তচাপ ও কোলেস্টেরল সম্পর্কে ভালো ধারণা পেয়েছ। আগামী পর্বে আমরা রক্ত সংবহন তন্ত্রের রোগ ও প্রতিকার সম্পর্কে জানব। গত পর্বে আমরা রক্তচাপ ও কোলেস্টেরল সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা রক্ত সংবহন তন্ত্রের রোগ ও প্রতিকার সম্পর্কে জানব। তুমি কি জানো রক্তকোষ কোথায় উৎপন্ন হয়? এর গর্ভে ভ্রূণ অবস্থায় যকৃৎ ও প্লীহায় লোহিত রক্তকোষ উৎপন্ন হয় এবং শিশু জন্মের পর লাল অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। কখনো কখনো অস্থিমজ্জায় অস্বাভাবিকতার ফলে অধিক হারে শ্বেত রক্তকোষ উৎপন্ন হতে থাকে। তখন পরোক্ষভাবে অস্থিমজ্জায় লোহিত রক্তকোষ ও অনুচক্রিকা উৎপাদন কমে যায়। অস্থিমজ্জা ও রক্তের বিভিন্ন কোষ উৎপাদনের অস্বাভাবিকতাকে লিউকেমিয়া বলে। একে রক্তের ক্যান্সারও বলা হয়। লিউকেমিয়ার ফলে লোহিত রক্তকোষের পরিমাণ কমে যায় এবং এর ফলে কোষে অক্সিজেনের ঘাটতি হয়। অনুচক্রিকার অভাবে রক্ত জমাট বাঁধতে পারে না। উৎপন্ন শ্বেত রক্তকোষগুলো সাধারণত অপরিণত অবস্থায় রক্তে চলে আসে, তাই তারা রোগ প্রতিরোধে অক্ষম। তাহলে বুঝতেই পারছো, লিউকেমিয়ার ফলে 3 ধরনের রক্তকোষই তাদের স্বাভাবিক কাজ করতে ব্যর্থ হয়।
লিউকেমিয়ার ফলে রোগীর দেহে কিছু লক্ষণ দেখা যায়, যেমন রোগী দুর্বল অনুভব করে, লোহিত রক্তকোষের অভাবে ফ্যাকাশে হয়ে যায়, অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট হয়, অনুচক্রিকার অভাবে দাঁতের গোড়া, নাক ও শরীরের বিভিন্ন স্থান থেকে আঘাত ছাড়াই রক্তক্ষরণ হয়, ত্বকে ছোট ছোট লাল বর্ণের দাগ দেখা যায়, পায়ের গিঁটে ব্যথা ও ফুলে যেতে পারে। খুব সহজেই নানা রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার ফলে দীর্ঘমেয়াদী জ্বর হতে পারে। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে লিউকেমিয়ার চিকিৎসা বাংলাদেশে সম্ভব কিনা। খুশির খবর হলো, প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় ও সুচিকিৎসার ব্যবস্থা করতে পারলে এই রোগ নিরাময় বর্তমানে বাংলাদেশেই সম্ভব। লিউকেমিয়ার চিকিৎসা হলো সাধারণ ক্যান্সার কেমোথেরাপি। এছাড়াও অস্থিমজ্জার প্রতিস্থাপন করেও রোগমুক্তি সম্ভব। চলো এখন রক্ত সংবহন তন্ত্রের কয়েকটি রোগ ও প্রতিকার সম্পর্কে জেনে আসি। এখন আলোচনা করব রক্ত সংবহন তন্ত্রের রোগ হার্ট অ্যাটাক ও বাতজ্বর নিয়ে। দেহের বিভিন্ন অংশের মতো রক্ত, অক্সিজেন ও খাদ্য পৌঁছানোর জন্য হার্টেরও 3টি প্রধান রক্তনালিকা রয়েছে। রক্ত প্রবাহ ব্যাহত হওয়ার ফলে হৃদপেশি ক্ষতিগ্রস্ত হয় এবং মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ও করোনারি থ্রম্বোসিস সৃষ্টি হয়। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ও করোনারি থ্রম্বোসিসকে এক নামে হার্ট অ্যাটাক বলে। মাঝবয়সী থেকে বৃদ্ধ, এমনকি বর্তমানে 18 বছরের তরুণরাও হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে। চলো এখন হার্ট অ্যাটাকের কারণগুলো সম্পর্কে জেনে নিই। রক্তের অনিয়ন্ত্রিত গ্লুকোজ, অতিমাত্রায় তেলযুক্ত খাবার খাওয়া, ফাস্টফুড খাওয়া, শারীরিক পরিশ্রম না করে অলস জীবন যাপন করা, সব সময় হতাশা, দুশ্চিন্তাগ্রস্ত ও বিমর্ষ থাকা। কিছু লক্ষণ থেকে হার্ট অ্যাটাক হয়েছে কিনা বোঝা সম্ভব, যেমন বুকে ব্যথা, বিশেষ করে বুকের মাঝখানে প্রচন্ড ব্যথা হওয়া। ব্যথা সাধারণত বাঁ দিকে বা সারা বুকে ছড়িয়ে পড়ে। কখনো কখনো ব্যথা গলায় ও বাম হাতে ছড়িয়ে পড়ে। প্রচন্ড ঘাম হতে পারে। বুকে ভারী অনুভব হয়। হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দেয়া মাত্রই অবহেলা না করে ইসিজি করানো ও ডাক্তারের পরামর্শ নিতে হবে। এ রোগ থেকে বাঁচতে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কিছু নিয়ম মেনে চললেই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব, যেমন ধূমপান না করা, নিয়মিত হাঁটা এবং ব্যায়ামের অভ্যেস করা, প্রচুর তাজা ফল ও শাকসবজি খাওয়া, তেল চর্বিযুক্ত খাবার না খাওয়া, ভাজা ও মশলাযুক্ত খাবার ও ফাস্টফুড পরিত্যাগ করা। রক্ত সংবহন তন্ত্রের আরেকটি রোগ হলো বাতজ্বর। স্ট্রেপ্টোককাস নামক অণুজীবের সংক্রমণের ফলে বাতজ্বর হয়ে থাকে। এটি সাধারণত শিশুদের হয়। এই রোগে দেহের বিভিন্ন অঙ্গ আক্রান্ত হয়, বিশেষ করে হৃৎপিণ্ড। ফলে হৃৎপেশি, হৃৎপিণ্ডের কপাটিকা ক্ষতিগ্রস্ত হয় এবং হৃৎপিণ্ড তার রক্ত পাম্প করার সক্ষমতা হারায়। বাতজ্বরের লক্ষণগুলো হলো শ্বাসনালীতে প্রদাহ, ফুসকুড়িযুক্ত জ্বর, টনসিল প্রদাহ ও মধ্যকর্ণের প্রদাহ। প্রাথমিক পর্যায়ে পেনিসিলিন জাতীয় ঔষধের সাহায্যে এর চিকিৎসা সম্ভব। যদি বাতজ্বরে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণগুলোকে গুরুত্ব দিয়ে সঠিক সময়ে চিকিৎসা করা না হয়, এই রোগের প্রকোপ বেড়ে যায়। এর ফলে রোগীর দেহে নানা সমস্যা দেখা যায়, যেমন ওজন হ্রাস পায়, রক্ত স্বল্পতা দেখা দেয়, ক্লান্তিভাব দেখা দেয়, ক্ষুধা মন্দা দেখা দেয়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। এর পরবর্তীতে অস্থিসন্ধিতে ব্যথা ও ফুলে যায় এবং ত্বকে লালচে রং দেখা যায়। তুই কি জানো হৃৎপিণ্ডের সুস্থ থাকা কেন এত গুরুত্বপূর্ণ? মায়ের গর্ভে ভ্রূণ অবস্থায় একজন মানুষের হৃৎপিণ্ড কাজ করা শুরু করে। মৃত্যুর আগ পর্যন্ত হৃৎপিণ্ডের এই রক্ত সঞ্চালনের কাজ একটি নির্দিষ্ট গতিতে চলতে থাকে। হৃৎপিণ্ড সুস্থ রাখার জন্য সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো সঠিক জীবনধারা। এর জন্য চাই নিয়মিত ব্যায়াম ও হাঁটার অভ্যেস গড়ে তোলা। এছাড়াও আরো কিছু নিয়ম মেনে চললেই হৃৎপিণ্ড সুস্থ রাখা সম্ভব। স্ক্রিন পজ করে সেগুলো দেখে নাও।
আজকের পর্বে আমরা হৃদরোগ ও এদের প্রতিকার এবং কিভাবে হৃদযন্ত্র সুস্থ রাখা যায় তা জেনেছি।